নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে কিন্তু বেশ কয়েকটি সিজন ফ্লাওয়ার, রেডিমেড সিজন ফ্লাওয়ারের কথা বলবো, এবং যাদেরকে কিন্তু আবার বাঁচিয়ে রাখা যায় যাতে দ্বারা আপনি সুন্দর গাছ করতে পারেন। যে গাছগুলোর মধ্যে সমস্যা বোধ করছেন সেগুলোকে যাতে ঠিক করে নিতে পারেন, এই সকল বিষয়গুলো তুলে ধরবো। গাছ রোপণের পর আমরা একের পর এক সমস্যা উপলব্ধি করি, যে আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারলে শীতের ফুলের সবটাই মাটি হয়ে যায়। দেখুন, সেই জন্য কয়েকটি বিষয় আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। আমরা যারা কিন্তু রেডিমেড গাছ নেব, আর রেডিমেড গাছ নেব মানে তাদের পরিচর্যা সম্বন্ধে জানবো। তো সেই জন্য চলুন কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জেনে নিই। আর জেনে নিতে পারলে কিন্তু প্রতিটি রেডিমেড গাছের বিষয়ে আমরা পরিষ্কার হতে পারবো, এবং রেডিমেড গাছ নিয়ে গিয়েও কিন্তু আমরা ভালো করতে পারবো। তাহলে আমরা প্রথমত কোন ধরনের রেডিমেড গাছ পছন্দ করব? যেমন ধরুন ডায়ান্থাস ফ্লাওয়ার প্ল্যান্ট। ডায়ান্থাস ফুল এমন একটি ভালো ফুল যা অতি সহজে এবং সুন্দর করা যায়। সেই সুন্দর করে নিতে গেলে কয়েকটি বিষয় মাত্র জানতে হয়। দেখুন, এই ঘাস জাতীয় গাছটির নাম ডায়ান্থাস। এমনই দেখতে হয় কার্নেশন, তো এমনটাই দেখতে হয় গ্যাজেনিয়া। তো আমরা যারা রেডিমেড গাছ ভালোবাসি নিতে, তাদেরকে একটু জেনে নিতে হবে যে রেডিমেড গাছ করতে গেলে তার কি কি করা উচিত, আর কি করলে কিন্তু সেই গাছটিকে আপনি সুন্দর করে নিতে পারবেন। এই যে মাটি থেকে গাছটি তুলে আপনাকে দেওয়া গাছ, এই গাছটি যখন আপনি রোপণ করছেন আর কি, শৌখিন আর তরতাজা গাছগুলোকে যখন আপনি রোপণ করছেন, আর রোপণ করার পরেই কয়েকটি দিন কিন্তু গাছটি একটু ঝিমোনো ভাব থাকতে পারে। আর ঝিমোনো ভাব থাকছে মানে আপনি কিন্তু এই গাছটিকে নিয়ে গিয়ে ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন না। এটাই তার কারণ যে এই সকল ভ্যারাইটির গাছকে যদি আপনি ছাওয়াযুক্ত জায়গাতে রোপণ করেন এই শীতেতেও, তাহলে কিন্তু এদের বেশি বেশি ক্ষতি হয়ে যাবে। এই যে গুটিটা রয়েছে, আর এই গুটিকে অনেকে ভেঙে ফেলে দেন, সেটা কখনোই কিন্তু করা যাবে না। আর যদি ভেঙে দেন তাহলে গাছটি বাঁচানোটা কঠিন হয়ে উঠবে। সেই জন্য এই গুটিটা কিন্তু আপনি ভেঙে ফেলে দেবেন না। অবশ্যই যখন এই গুটিটা ছোটোর উপরে থাকছে, মানে একেবারে ছোটোর উপরে থাকছে, তাহলে কিন্তু আপনার গাছের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ এই গুটিটা আপনি ভালো করে কম্প্যাক্ট করে দেবেন, একেবারে কম্প্যাক্ট করে দেবেন, এবং এটা কিন্তু হালকা শুকনো হতে হবে। তারপরে কিন্তু গাছটি আপনি রোপণ করবেন। আর রোপণ করার পরে দেখবেন যে গাছটি একটি দিন ঝিমোতে পারে। আর সেই জন্য আপনি পরিমাণ মতো জল দেবেন। মাটির সঙ্গে তো 40% বালি বা আপনি ভার্মি কম্পোস্ট যাই হোক মেখে রেখেছেন, আর তাতে ঠিকই আছে আপনার। তবে একটা কথা বলবো, রেডিমেড গাছ রোপণ করবেন মানে এই সময়কার আর খাদ্য তো বানিয়ে রাখার মতো আপনার পজিশন আগে থেকে হয়তো হয়ে ওঠেনি। সেই জন্য বলবো যে রেডিমেড গাছ রোপণের সময় কিন্তু খাদ্য দিয়ে রোপণ করছেন না, শুধুই মাটি দিয়ে আপনারা গাছ রোপণ করতে পারেন। সাথে একটু বালি মেখে দিতে পারেন বা ভার্মি কম্পোস্ট মেখে দিতে পারেন। সেই জন্য এই গাছগুলির ক্ষেত্রে তা বুঝেছেন যে ভার্মি কম্পোস্ট বালি এগুলো মাখতে হয়, তা আপনারা মেখেছেন। কিন্তু যেটা মূল কথাই আপনাদের জানা দরকার যে একটা এই ডায়ান্থাস ফুলের গাছ রোপণ করার পর তার দীর্ঘদিন কিভাবে ফুলটিকে বাঁচিয়ে রাখা যায়। ফুলটিকে বাঁচিয়ে রাখা যায় না, ফুলের গাছটিকে বাঁচিয়ে রাখা যায়। ফুলটিকে বাঁচিয়ে রাখা যায় 1 বছরের মতো, সেটা হচ্ছে এভারলাস্টিং হ্যালিকেশাম নামে যে গাছটি রয়েছে। তো এই ডায়ান্থাস গাছে কিন্তু আপনি রানিং 3 বছর পর্যন্ত ফুল দেখতে পারেন, কোনো ব্যাপার না। এই ডায়ান্থাস গাছের কয়েকটি কাজ আপনারা করুন, আর আপনাদের ডায়ান্থাস গাছ কিন্তু খুব সুন্দর হতে থাকবে। ফুলগুলি শুকনো হয়ে যাবে যখন, জানবেন এক একটা ডাল ধরে ফুলগুলো হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডালটিতে সমস্ত ডালে কিন্তু কুঁড়িগুলো রয়েছে, আর এর কুঁড়ি শেষ হয়ে যাওয়া মানে ভালো করে লক্ষ্য করলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এই ডাল কুঁড়িটি পুরোপুরি ফুলে ভর্তি, আর পাশে ওই গাছটিরই ডালে কিন্তু ফুল নেই। তাহলে আমরা এই ডালটি
ফুলটা শুকনো হয়ে গেলে আমরা কিন্তু এরকম জায়গা থেকে কেটে ফেলে দেব। আর কেটে ফেলে দেওয়ার পরে কিন্তু পরে এই ডালগুলোতে ফুল আসবে। তো এরকমই করতে থাকবেন, যে ডালটাতে ফুল হচ্ছে কিছুটা করে অংশ রাখবেন, গাছের কাণ্ড থেকে যেখানে বেরিয়েছে ওখানে কিছুটা করে রেখে দিয়ে বাকিটা কিন্তু আপনি কেটে ফেলে দেবেন। যেমন এই গাছটিতে ফুল হয়েছে, ফুল হয়েছে মানে আপনাকে বুঝে নিতে হবে, দেখুন এগুলো স্টিক, যেখান থেকে ফুলগুলো বেরোতে থাকে এক গুচ্ছ গুচ্ছ, সেই স্টিকটিকে পুরো কেটে ফেলে দেবেন, এরকম জায়গা থেকে কেটে দেবেন। আর দেওয়ার পরে দেখবেন এই সকল গাছগুলোতে আবার মানে গাছের যে ডালগুলো রয়েছে আর তাতে ফুলে ফুলে ভরে উঠবে। তাহলে নিশ্চয়ই বুঝেছেন যে এই গাছটিকে বাঁচিয়ে রাখাটা খুব সহজ ব্যাপার। যতই আপনি গাছের ফুল শেষ কাটিং করে রাখতে থাকবেন, একেবারে শীত বর্ষা গ্রীষ্ম যখনই আপনি এর চিন্তা করুন ফুল নেবেন, সে সময় কিন্তু ফুল পাবেন। সারাটা বছর কিন্তু আপনাকে ফুল দিতে থাকবে যদি আপনি কাটিং করতে থাকেন। আর সব থেকে বড় কথা, এই গাছটির দেখেছেন যে একেবারে নিস্তার পাতা অতি ঘনায়মান, এবং এই পাতাগুলোকে আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, ধীরে ধীরে আস্তে আস্তে পরিষ্কার করে দেবেন। আর দেখবেন অজস্র শাখা বেরোতে থাকবে আর ফুলের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। গাছটি রোপণের 6 থেকে 7 দিন পর থেকে আপনি হালকা পরিমাণে খোল নিতে পারেন। 1 কেজি খোলের সঙ্গে সাথে 200 গ্রাম 10-26 নেবেন, আর খুব তরলটা হালকা পরিমাণে দিতে থাকবেন। এটা আপনারা জেনেছেন যে মাটিটাকে খুবড়ে প্রথমত শুকনো করতে হবে, তারপরে কিন্তু আপনারা শুকনো হলে ওই লিকুইড তরল খাদ্যটিকে আরও একটু এক্সট্রা জলের সঙ্গে গুলে নিতে হবে। 100 গ্রাম লিকুইড তরল খাদ্যর সঙ্গে আপনি আরও কিছু জল নিয়ে নিন। আর বুঝতে সুবিধা হতে চাইলে তাহলে কিন্তু করুন, মোটামুটি 100 গ্রাম যদি আপনার শুকনো খৈল হয় তবে বাদাম খোলটা নেবেন, বেশি ভালো হবে। 100 গ্রাম খৈলের সাথে কিন্তু আপনাকে পরিমাণ মতো 10-26, অর্থাৎ 1 কেজি সরিষার খোল বা আপনার বাদাম খোল যদি হয় 200 গ্রাম 10-26 বলেছি। আর 200 গ্রাম 10-26 বলেছি মানে সেটার পরিমাণে আপনাকে একসঙ্গে নিতে বলেছি, তাহলে 20 গ্রামের মতো আপনাকে 10-26 নিতে হবে। আর 100 গ্রাম কিন্তু আপনার খৈল নিতে হবে। এর সঙ্গে মোটামুটি 4 থেকে 5 লিটার জলের সঙ্গে সেটি দিতে হবে। তো সঙ্গে কিন্তু জলের সঙ্গে এতটা আপনি কি করে দেবেন, সেই জন্য একটা পাত্রে ছোট্ট করে ভিজিয়ে রাখুন, আর তার থেকে নিয়ে কিন্তু আপনি দিন। বা একসাথেই যদি আপনি 4 লিটার জলের সাথে 100 গ্রাম এই খাদ্যটি আপনি বানানো খাদ্য যদি আপনি মানে একসঙ্গে মেখে রাখা খাদ্যটি যদি আপনি দেন তাহলে কিন্তু দিতে পারেন, এক্সট্রা জল দেওয়ার দরকার পড়বে না। সেই জন্য খৈলটাকে বেশি দিন ভেজাবেন না, 3 দিন থেকে দেওয়া স্টার্ট করুন আর 10 দিনের মধ্যে দেওয়া শেষ করুন। মোটামুটি খাদ্যটা পরিমাণ মতো দিয়ে যান। আর ঠিক ফুল যখন আপনার গাছে ভর্তি কুঁড়ি এসে যাচ্ছে প্রতিটি সিজন ফ্লাওয়ারে, সে সময় কিন্তু খাদ্যটা বন্ধ করে দিন। আর ফুলের কুঁড়ি আসছে সেই সময় আপনি খাদ্য দিচ্ছেন, তাহলে কিন্তু ফুলের কুঁড়ি আসাটা বন্ধ করে দেবে। তাহলে আপনি পরিমাণে অনেক কম ফুল দেখতে পাবেন। যে সময় ফুল দেখতে পাবেন সে সময় কিন্তু প্রচণ্ড গরম, আর সে সময় আপনার ভালো লাগবে না। সেই জন্য শীতের ফুল শীতের সময় ফুটলে একটু বেশি ভালো লাগবে। আর আপনারা কিন্তু ঠিক গাছ গ্রোথ হয়ে যাওয়ার পরে খাদ্যটিকে বন্ধ করে দেবেন। এবারে আসি কয়েকটি চন্দ্রমল্লিকা গাছের বিষয় নিয়ে। দেখুন এই সকল চন্দ্রমল্লিকার গাছগুলো কিন্তু দেশীয় ভ্যারাইটি না, যেগুলো ছোট ছোট গাছ হয় আর ফুলের সাইজগুলো বেশ যথেষ্ট ভালো এবং প্রচুর পরিমাণে এতে কিন্তু ফুল হয়। আর এদের সময় বুঝে নয়, ধরুন এটা শীতে ফুল হচ্ছে গরমে ফুল হবে না, এটা কিন্তু নয়। হাইব্রিডের চন্দ্রমল্লিকাগুলো আপনাকে কিন্তু কম বেশি 12টা মাস ফুল দিতে থাকবে। এদের ক্ষেত্রেও তাই, ফুল শেষ আর আপনি কাটিং করবেন। আপনি চন্দ্রমল্লিকার গাছ তৈরি করতে চাইছেন তা অনায়াসেই কিন্তু করতে পারবেন। শীত হবে যত আর শীতের গাছ সুন্দর হবে তত। শীতেই ফুল হবে তা না, যখন অতিরিক্ত গরম থাকবে আর চন্দ্রমল্লিকা গাছ থেকে আপনি ফুল নিতে চাইবেন, তাহলে কিন্তু শীতের মতোই পরিবেশটা আপনাকে তৈরি করে নিতে হবে। তাহলে আসি আপনাদেরকে চন্দ্রমল্লিকার গাছের বিষয়ে কয়েকটি, যেগুলো আপনাদের খুব কাজে লাগবে।
ধরুন এই যে চন্দ্রমল্লিকার গাছটি আপনি রোপণ করবেন, মানে এই যে গাছটি ধরুন, আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই চন্দ্রমল্লিকার গাছ, তো গাছের এত পাতাচাপ থাকলে এত এত ফুল কি করে হবে? সেই জন্য তলাকার পাতাগুলো দেখবেন শুকনো শুকনো হয়ে একেবারে জ্বলে যাওয়ার মতো। তাহলে তলাকার যে পাতাগুলো সেগুলো তো আপনারা তুলে ফেলে দেন, সেটা তো ঠিকই আছে, কিন্তু আরও বেশ কয়েকটি বিষয় আপনাদেরকে জানতে হবে। আর আপনি চন্দ্রমল্লিকার গাছ কিন্তু দারুণ সুন্দর করতে পারবেন, দারুণ সুন্দর করতে পারবেন, এবং 12টা মাসে কিন্তু কম বেশি ফুলও পাবেন। দেখুন এই সময়ের জন্য মানে একেবারে আহ, বেশ কিছু জনের চন্দ্রমল্লিকার গাছ হয়েছে এবং তাদের গাছে ভর্তি ফুল হয়েছে, এটা অনেক বন্ধুদেরই রয়েছে। কিন্তু আমি বলবো আপনাদেরকে এই সময় চন্দ্রমল্লিকা গাছ রোপণ করার একটা মানে, আর যেটা জানলে কিন্তু আপনিও চন্দ্রমল্লিকা গাছ এ সময়ের জন্য রোপণ করার চেষ্টা করবেন। কারণ চন্দ্রমল্লিকা এ সময় রোপণ করলে কতটা লাভবান হতে পারবেন সে সম্বন্ধে কিন্তু আজকে আমি বলবো। অনেক বন্ধুই রয়েছেন যারা চন্দ্রমল্লিকার গাছ থেকে নিজেরা চারা বানিয়ে নেন আর বছরের পর বছর বাঁচিয়ে রাখেন, তার থেকেই দেখেন ফুল। তাদের ক্ষেত্রে বলবো যে কিভাবে আপনি চন্দ্রমল্লিকার গাছকে বাঁচিয়ে রেখে নেবেন ফুল। আপনারা যখন চন্দ্রমল্লিকার গাছগুলো রোপণ করছেন আর নিচ থেকে একটা একটা করে শাখা বেরোচ্ছে, সুন্দর শাখা বেরোচ্ছে। শাখা বেরোচ্ছে মানে এরকম নিচ থেকে একটি করে শাখা বেরোচ্ছে, আর সেই শাখাগুলোকে আপনি রেখে দিচ্ছেন, উপরকার অংশ থেকে ফুল গাছটিকে কাটিং করে দিচ্ছেন। চন্দ্রমল্লিকা গাছ গড়তে গেলে আপনাকে ঠিক একেবারে বসন্তকাল মানে শুরুতেই চন্দ্রমল্লিকার গাছ রোপণ করতে হয়, তবেই আপনি কিন্তু এই সময়কার জন্য গাছে কয়েক হাজার ফুল দেখতে পাবেন। তাহলে সময়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বসন্তকাল থেকে গাছটি গড়ে তুলতে হয়, আর গড়ে তুলতে তুলতে সেটি কিন্তু একেবারেই দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজোর পর থেকে দেখতে পাচ্ছেন গাছ গেট আপ করে নিয়েছে আর প্রচুর পরিমাণে ফুল হয়েছে, বা ফুল অনেকের হওয়া শেষও হয়ে গেছে। আমি আপনাকে বলবো তাহলে আপনি যদি নিজেই চারা বানিয়ে নিতে চান এই সময়ের জন্য চন্দ্রমল্লিকা গাছ রোপণ করুন। আর এইরকম নিচ থেকে শাখাগুলো বেরিয়ে যখন আপনি এই গাছটা থেকে 1 বছর পরে আবার ফুল দেখতে চাইবেন আর কি, ঠিক পুজোর পরে যখন আপনি এই গাছে ফুল দেখতে চাইবেন গেল বছরে, তো সেই গাছটিতে কিন্তু আপনি সঠিক পরিমাণে ফুল পাচ্ছেন না। নিশ্চয়ই আপনার বাড়িতে গাছ রয়েছে আর আপনারা অনেক গাছ বাঁচিয়েও রেখেছেন, আমার কথার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাকে বলবো এরকম ঠিক নয়। ঠিক ফুল শেষ হয়ে গেল, ফুল শেষ হয়ে গেল আর গাছটিকে নিচ থেকে 6 ইঞ্চির মতো রেখে টোটাল ফুল শুকনো ফুল সহ গাছটিকে কেটে ফেলে দিন। দেওয়ার পরে দেখবেন অজস্র শাখা নিচ থেকে বেরোনো শুরু হয়েছে, আর সেই সকল শাখাগুলোতেই আপনি আবার ফুল দেখতে চাইছেন। এর জন্যই আপনার গাছে বেশি ফুল হচ্ছে না। সেজন্য চন্দ্রমল্লিকার ওই যে শাখাটি গাছটি আপনি কেটেছিলেন আর নিচ থেকে অজস্র শাখা বেরিয়েছে, আর সেই শাখাটি কিন্তু আপনি রেখে দিচ্ছেন। এটাকে বলা হয় মাদার প্ল্যান্ট। তাহলে ওইটা কিন্তু আপনি রোপণ করে সঠিক ফুল কখনোই দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে এইখান থেকে যে গাছটি বেরিয়ে বৃদ্ধি হয়ে বড় হচ্ছে, এই গাছটি কিন্তু আবার বেশ কিছুদিন পরে এরকম খাড়ত্ব বুড়ো পাকিয়ে যাচ্ছে, আর বুড়ো পাকানো গাছে আপনি সঠিক চন্দ্রমল্লিকার ফুল কখনোই পাবেন না। সেই জন্য আপনি ঠিক ফুল শেষ হয়ে গেছে আর বসন্তকাল এসে গেছে, আপনি গাছকে ভালো করে কেটে ছোট করে ফেলুন। আর ছোট করার পরে দেখবেন নিচের ছোট ছোট শাখাগুলো সুন্দর হয়ে গ্রোথ করে নিয়েছে, আর গ্রোথ করে নিয়ে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করেছে। বৃদ্ধি করার পর ঠিক বর্ষার শুরুতেই আপনি কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে ডগা কাটবেন। মনে রাখবেন গাছের এই যে ডগাগুলো রয়েছে আর ডগাগুলোকে আপনি ছোট্ট ছোট্ট করে কাটবেন। আপনারা যেটা করে ফেলেন যে অনেক বড় বড় নেন তাড়াতাড়ি যাতে ফুল হয়, এই ভুলটি করা যাবে না। উপর থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি
3 ইঞ্চি পর্যন্ত একটি ডগা নিতে পারেন। একদম ধারালো ব্লেড নেবেন 7 o'clock দিয়ে, 7 o'clock ব্লেডটি নেবেন আর টুক করে আস্তে চাপ দেবেন, দেখবেন কেটে গেছে। আর কেটে যাওয়ার পরে আরও যে ভুলগুলো করে ফেলেন যে বোধহয় হরমোন পাউডার দিলেই, অক্সিন হরমোন দিলেই শেকড় হবে, না হলে হবে না, এই ধারণাটা ভুল। একেবারে ওই ডগাটিকে আপনি কাটিং করার পরে ফ্রেশ লাল বালি মানে প্লাস্টার বালিকে ভালো করে জলে ধুয়ে নেবেন, আর তার উপরে কিন্তু আপনি ছোট্ট ছোট্ট করে ডগাগুলিকে কাটিং করে রোপণ করে দেবেন। 6-7 দিন একটু ছাওয়া রোদ্রেতে রাখবেন, আর দেখবেন আপনি নিজেই সুন্দর চারা করতে পারছেন, আর সেই চারাটিকেই আপনি রোপণ করে বাড়িতে ফুলও দেখতে পারেন। খুব সহজ ব্যাপার, আর সহজ ব্যাপারের জন্যই আপনারা অনেকেই সহজভাবে এরকম বড় বড় গাছ কিন্তু এত কম দামেই পাচ্ছেন। সেই জন্য বলবো চন্দ্রমল্লিকা গাছ আপনি এই সময়কার জন্য রোপণ করুন, আর রোপণ করলে কিন্তু গাছটিতে ভীষণ পরিমাণে ছোট ছোট শাখা বেরোতে পারবে এবং সেই শাখাগুলো সঠিক থাকবে, এবং তার থেকে আপনি ডগা কেটে চারাও করতে পারবেন, আর যে চারাটি থেকে আপনি পরের বছর চারাও করতে পারবেন। তাহলে এইটাকে আপনি ফুল শেষে যখন কাটিং করে দিচ্ছেন, তারপরে আপনাকে কিন্তু আবার বেশ কিছু নতুন নতুন ডাল বেরিয়ে গিয়ে ফুল দেবে, কিন্তু নিচ থেকে যে সকল ডালগুলো বেরোবে তাতে ফুল আসতে অনেকটা সময় নেবে, কারণ সেই সকল ডালগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং মাটির তলা থেকেই দেখবেন একের পর এক চারা শয়ে শয়ে বেরোতে থাকবে, আর সেইগুলোর থেকে আপনি ডগা কেটে কেটে চারা বানাবেন, আর উপরের গাছটি থেকে ফুল দেখতে থাকবেন। দেখুন চন্দ্রমল্লিকাতে মূলত বেশিরভাগই পোকা লাগে, সেটা হচ্ছে কিন্তু দই পোকা, মানে একতারা ওষুধ যেটি দেন ওটাই দেবেন, যেটাকে মিলিবাগ বলে জানেন, অনেকে এটাকে দই পোকা বলে। তো যাই হোক, আপনারা কিন্তু এই মিলিবাগের জন্য অবশ্যই একতারা ওষুধটা দেবেন বা সোনাটা ওষুধ দেবেন, মাঝে মধ্যেই দেবেন, আর আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও হবে এবং সুন্দর গাছ গড়ে উঠবে। যে সকল সিজন ফ্লাওয়ার গাছগুলো রয়েছে, আর তাদেরকে সন্ধ্যের পরে কিন্তু আপনারা মোটামুটি গাছে অবশ্যই সন্ধ্যের পরে বৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন, মানে ওষুধটি দেওয়ার চেষ্টা করবেন, আর ওষুধটি কিন্তু সবসময় লিটারে 1 ml দেওয়ার চেষ্টা করবেন, না হলে দেখছেন যে ফুলের বীজ করে পোকায় খেয়ে যাচ্ছে আর গাছগুলোকে একেবারে খারাপ করে দিচ্ছে। তাহলে আর দু একটি কথা বলে দিই, কারণ গাছের গোড়ার থেকে যখন পাতাগুলো দেখছেন যে নিচকার জ্বলে জ্বলে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, আর আপনি কিছুতেই ভালো করে উঠতে পারছেন না, আমি বলবো যে চন্দ্রমল্লিকার গাছ অবশ্যই প্রতি সপ্তাহে মাটি এলোমেলো করবেন, মাটি হালকা রাখবেন, শুকনো হলে জল দেবেন সে তো ঠিকই আছে, কিন্তু অবশ্যই চুনের জলটি দেবেন। 100 গ্রাম চুন 10 লিটার জল, এই আন্দাজটা যেমন বলেছি সেই জলটাই দিতে থাকবেন, আর দেখবেন আপনার চন্দ্রমল্লিকা গাছ ভীষণ ভালো হয়ে যাবে। আর এই মতো অবস্থায় যদি পাতা চুঁয়ে কেমন হয়ে থাকে পুরানো গাছগুলোতে আপনাদের, আর সেগুলোর ক্ষেত্রে বলবো যে একটু ছাওয়া ছাওয়া জায়গাতে রাখবেন, মানে ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন গাছটিকে সারিয়ে নেওয়ার মতো, আর গাছটি সুন্দর হয়ে উঠবে, তারপরে কিন্তু আপনি রৌদ্রে করে দেবেন। অবশ্যই যদি এরকম কন্ডিশন হয়ে থাকে যে আপনার গাছের পাতা একেবারে লাল হয়ে কেমন হয়ে গেছে, তাহলে আপনি 19-19 বা 20-20 বা 28-28 কোনো একটি স্প্রে অবশ্যই দিন, যদি গাছের বৃদ্ধি কম হয়ে থাকে। আর ভালো আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু এটা দেবেন, আর দিলে কিন্তু আপনার গাছ আবার আগের মতো স্ট্রং হয়ে উঠবে। সেই জন্য চন্দ্রমল্লিকা গাছ অতিরিক্ত রৌদ্র পছন্দ করে না এবং সেমিসেটি জায়গাতে থাকতে ভালোবাসে, আর বেশি বেশি পরিমাণে কিন্তু জল পছন্দ করে না। বেশি জল তো আপনি অবশ্যই দেবেন, কিন্তু ছোট টবে রোপণ করলে তবেই, বেশি বড় টবে আপনি দেবেন না। প্রথম অবস্থায় গাছ নিয়ে গেলে ছোট ছোট টবে রোপণ করুন, পারলে আপনি গ্লাস পট, যেগুলো একেবারে গ্লাস পট মানে গ্লাসের মতো ছোট ছোট টব, 2 ইঞ্চি সাইজের টব, আর ওই সেকেন্ড পটেই আপনি কিন্তু ফার্স্ট টাইম দিন, তারপরে কিন্তু আপনি গাছটি ফ্রেশ হয়ে ধরে যাক আর সুন্দর হয়ে উঠুক, তারপরে করবেন গাছটি রোপণ, ভীষণ ভালো করবেন। আর সব থেকে ভালো করবেন ভার্মি কম্পোস্ট দেওয়ার থেকে যদি গোবর, মানে ঘুঁটে তো বোঝেন, যে গোবর থেকে যে ঘুঁটে তৈরি করা হয়, আর সেই ঘুঁটেটাকে আপনারা 5 থেকে 6 ভাগ
ছয় ভাগ করে নেবেন আর সেটাকে গুঁড়িয়ে ফেলবেন না। সেই গোটা গোটা ঘুঁটেগুলোকে কিন্তু আপনারা মাটির সঙ্গে মাখবেন, সাথে বালি দেবেন আর ফার্স্ট ক্লাস চন্দ্রমল্লিকার গাছ করতে থাকবেন। দেখবেন খাদ্যের পরিমাণ যেন কম না হয়ে ওঠে। খাদ্য দিতে হবে গাছের সৌন্দর্যতা রাখতে গেলে, গাছে সঠিক ফুল পেতে গেলে। অবশ্যই এইভাবে করতে থাকুন, একদম ফ্রেশ চন্দ্রমল্লিকার গাছ করতে পারবেন। গাছের গ্রোথ করতে গেলে যেটা করতে হয় সেটা আপনারা করেন, তবুও আর একবার বলে দিই। প্রথম অবস্থায় যখন আপনি গাছ রোপণ করেন আর দেখছেন যে 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয়ে গেছে, প্রথম অবস্থায় যখন 8 ইঞ্চি লম্বা হয়ে গেছে আর সেখান থেকে অন্তত আপনি 2 ইঞ্চি কেটে ফেলে দিন। তারপরেই দেখবেন 5 থেকে 6টা ডাল বেরোচ্ছে, আবার 6 ইঞ্চি করে কিন্তু ডালগুলো বেরোতে থাকছে। আর ডালগুলো বেরোনোর পর আপনারা কি করবেন না, সেই ডগাগুলোকে ফ্রিঞ্জ করে দেবেন। একটু একটু করে ডগাটা ফ্রিঞ্জ করবেন আর ফ্রিঞ্জ করতে করতে এইভাবে আপনি 8 বার করবেন। 7 থেকে 8 বার করুন আর আপনার গাছটি কিন্তু পৃথিবীর মতো গোল হয়ে যাবে আর সুন্দর হয়ে উঠবে আপনার চন্দ্রমল্লিকার গাছ। প্রতিটি গাছকে গ্রোথ করতে গেলে এবং প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে, কারণ এই সময় আপনারা এই চন্দ্রমল্লিকার গাছ রোপণ করার পরে একটা গাছে 40 থেকে 50টি ফুল প্রথম অবস্থাতে দেখতে পাবেন আর কাটতে কাটতে গ্রোথ হলে তবে কিন্তু পাবেন আপনি গাছে ভর্তি ফুল। এইভাবে করতে থাকুন। পরবর্তী ভিডিও তো আবার আসবে, বলবো অবশ্যই এই সম্বন্ধে বলবো। আর এইভাবে যে গাছগুলো আপনারা নিজেরা বানাতে চান অবশ্যই এই সময়কার জন্য আবার চন্দ্রমল্লিকার গাছ রোপণ করুন আর তার থেকেই আপনি কিন্তু ভালো চারা বানিয়ে নিতে পারবেন। যেমন এই নাট গাঁদা, সাফারি গাঁদা বা ইনকা গাঁদা বা দেশীয় গাঁদা, এই সকল গাঁদাতে বেশি ফুল নিতে গেলে আপনি কিন্তু ডগাকে ফ্রিঞ্জ করবেন। আর ডগা ফ্রিঞ্জ করবেন মানে যদি হাইব্রিডের গাঁদা হয় তাহলে কিন্তু 2 বারের বেশি নয়, 2 বারের অধিক করলেই ফুলটি ছোট হতে থাকবে। আর এই গাঁদা গাছের ক্ষেত্রে বলে দিই, একদম সময় চলে যাচ্ছে বন্ধু, অনেকটা সময় দিচ্ছেন আপনারা, আর এর জন্য একেবারে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ। ভীষণ আপনারা ভালো থাকবেন, কারণ অনেকটা সময় দিয়ে শোনেন আর এত ধৈর্য দিয়ে শোনেন, কারণ এতটা সময় দেন, এর জন্য কৃতজ্ঞ। যে আপনাদেরকে এই গাছটি বলে কিন্তু শেষ করব। বোঝাতে গেলে সিজন ফ্লাওয়ারের প্রতিটি গাছের সম্বন্ধে অনেক সময় লেগে যাবে, তো অল্প অল্প করে একটু একটু করে জেনে নিতে হবে। আর জেনে নিতে পারলেই কিন্তু সুন্দর গাছ করা সম্ভব হবে। তাহলে এই গাঁদা গাছের জন্য কিন্তু কি ধরনের পোকা লাগে, গাঁদা গাছে কিন্তু দেখেন যে একেবারে বালি পোকায় ভর্তি হয়ে যায়, মানে রেড মাইট। অপোজিটে দেখবেন একেবারে অজস্র মাকড়ের বাচ্চা, যারা কিন্তু একেবারে গাছটিকে ছাঁচড়া করে দেয় এবং পাতার উপরে সাদা হয়ে ওঠে। আমি বলবো যদি আপনি বাগান চাষ করে থাকেন বা বাগানের গাছে আপনার ভর্তি এই ধরনের গাঁদা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করুন। ফলিডল পাউডার নামে যে পাউডারটি পাওয়া যায়, অবশ্যই ফলিডল পাউডার অত্যন্ত কম দামি ওষুধ। আর এই ফলিডল পাউডারটি আপনি সন্ধ্যের পরে গাছে কোনো একটা কাপড়ের কিছুটা ছেঁড়া অংশ নিয়ে তার ভেতরে দিয়ে কিন্তু সেই পাউডারটা খুঁড়িয়ে দিতে পারেন। আর সকালে কিন্তু মনে রাখবেন, পাউডার যখন গাছের উপরে পড়বে সকালে গাছটিকে আবার স্নান করাতে হবে। আর যদি না করান পুরো গাছটি কিন্তু আস্তে আস্তে পাতাগুলো নষ্ট হতে থাকবে। সেই জন্য আপনারা সহজে বাড়িতে যারা ছাদ বাগানে গাছ করছেন তাদের জন্য বলবো, যদি ফলিডল পাউডার আপনাদের কাছেও দিতে চান দিতে পারেন। আর রেড মাইটের পোকা কিন্তু ফলিডল পাউডারই সহজেই দূরে চলে যাবে আর অল্প পয়সায় আপনার কাজটাও মিটে যাবে। আর যদি ভালো কোনো ওষুধ নিতে চান, তাহলে দামি ওষুধ নিতে চান, দোকানে গিয়ে সোনাটা, সিম্বা, কাকা এই ধরনের বহু মাইট পোকার ওষুধ পাওয়া যায়। বলবেন দোকানে রেড মাইটের ওষুধ দিন, আর দিলেই কিন্তু তাতে আপনি লিটারে 1 ml করে দেবেন আর আপনার গাছ কিন্তু একেবারে একেবারে রেড মাইট থেকে উদ্ধার পাবে। সেই জন্য বলবো আপনারা রেড মাইটের ওষুধ অবশ্যই দেবেন আর আপনার গাঁদা গাছ সুন্দর হয়ে যাবে। আরও একটা কথা বলি, যে কোনো মারিগোল্ড গাঁদা গাছের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ডিএপি বারে বারে দেবেন না। গাছ করতে গেলে প্রথম অবস্থাতে ডিএপি 10-26 যাই দেন না কেন, অনেকেই এটা করেন যে পরিমাণে অনেক বেশি দিয়ে ফেলেন, অর্ধেক অর্ধেক দিয়ে কেউ কেউ গাছে দেন, সেটা করবেন না। সবসময় মনে রাখবেন 1 কেজি খৈলের সঙ্গে সাথে 200 গ্রাম কিন্তু আপনার এই ধরনের যে কোনো ডিএপি 10-26 এই ধরনের কিছু দেওয়া যায়। এর অধিক হয়ে গেলে কিন্তু পাতার মধ্যে দেখবেন
একটা করে টিপ টিপ দাগ এসে যাবে, আর আপনার কিন্তু ফুলের লাস্টিং খুব বেশি দিন হচ্ছে না। সেই জন্য পরিমাণের অধিক কিন্তু আপনারা অবশ্যই দেবেন না। আর দেবেন না মানে একেবারে খোলকে যেমন পচিয়ে পচিয়ে অনেক দিন ধরে দেন, সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত পচানো খোল যদি আপনি দিতে থাকেন, তাহলে দেখবেন এই গাঁদা গাছের পাতার মধ্যে একটা কালো স্পট এসে গেছে, মানে কালচে কালচে ভাব এসে গেছে, সবুজ ভাব এসে বন্ধ করে দিয়ে কালচে কালচে ভাব এসে গেছে। আর সেই জন্য খাদ্যকে বেশি দিন করে কিন্তু একেবারেই পচিয়ে রাখবেন না, মাঝে মধ্যে কিন্তু চুনের জলটি অবশ্যই দেবেন, আর আপনি সুন্দর গাছ করতে পারবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, অনেকটা সময় দিলেন, ভালো থাকবেন। না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন, ফোন নাম্বার জেনে নিন 9609456194। আবার আসছি আগামীকাল।